সালামু আলাইকুম। উদ্ভাস উইকলি জিকে হাইলাইটসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সিজন 2 এপিসোড 10। আজকের এই আলোচনায় আপনাদের সাথে পুরো সময়টা জুড়ে থাকবো আমি মোহাম্মদ আসিফুর রহমান। আমরা সরাসরি আলোচনায় চলে যাই। গত এক সপ্তাহের মধ্যে আসলে কোন বিষয়গুলো ঘুরে ফিরে আলোচনায় এসেছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। প্রথমেই জাতীয় বিষয়াবলী। যদি আমরা প্রথম স্লাইডটি দেখি আমরা দেখব যে অন্তর্বর্তীকালীন যে সরকার তারা নতুন করে ৩টি দিবস ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই তারিখটি রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে ৫ অগাস্ট, এটিকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই দিন দেশের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তো এখন থেকে প্রতি বছর ৫ই অগস্টে এই সরকারি ছুটিটি পালিত হবে এবং এটিকে হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হবে। এর পাশাপাশি আরও ২টি দিবস ঘোষণা করা হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ৮ অগাস্ট, অর্থাৎ যেই দিন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করেছে সেই দিনটিকে বলা হয়েছে নতুন বাংলাদেশ দিবস। এগুলো নিয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন ধরনের প্রেক্ষাপটে কথাবার্তা হচ্ছে এবং এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ যে দিবস সেটি হচ্ছে ১৬ জুলাই। ১৬ জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন ১৬ জুলাই আরেকটা অপর নাম যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আবু সাইদ দিবস, কিন্তু প্রজ্ঞাপনে এটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। তো এই দিনটির তাৎপর্য কি? এই দিনটির তাৎপর্য হচ্ছে ১৬ই জুলাইয়ে আমরা দেখেছি আবু সাইদ তিনি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। তিনি কিন্তু এই যে পুলিশের সামনে বুক চিতিয়ে দিয়েছিলেন এবং তিনি প্রথম শহীদ হিসেবে আমরা দেখেছি যে এই অভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে তিনি কিন্তু চিহ্নিত হয়েছেন। তো তার প্রতি সম্মান রেখে এবং তার যে ত্যাগ তিতিক্ষা এটির প্রতি সম্মান রেখে ১৬ই জুলাইকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। যেহেতু ৩টি নতুন দিবস, আমরা জানি দিবস ঘিরে বাংলাদেশের আবহমান সময় ধরে আমরা দেখেছি দিবস ঘিরে প্রচণ্ড পরিমাণ রাজনীতি রয়েছে এবং এগুলোর একটা ন্যারেটিভ বিল্ডিং পার্সপেক্টিভও আছে। তো সেই ক্ষেত্রে দিবস যেহেতু নতুন করে ঘোষণা করা হয়েছে এই তিনটি থেকে প্রশ্ন আসার একটা সম্ভাবনা থাকতে পারে। আমরা খুব ভালো করে এগুলো দেখার চেষ্টা করব। এরপরে যদি আমরা সামনের দিকে চলে যাই, খুবই গুরুত্বপূর্ণ একটি পদক, জাতীয় পরিবেশ পদক ২০২৪ প্রদান করা হয়েছে ৩ জন ব্যক্তি এবং ৩টি প্রতিষ্ঠান, অর্থাৎ টোটাল ৬টি ক্যাটাগরি, মানে ক্যাটাগরি ৩টি কিন্তু ৬টি ভাগে এই পুরস্কারটি দেওয়া হয়েছে। এর মধ্যে ৩ জন ব্যক্তি রয়েছেন এবং ৩টি প্রতিষ্ঠান রয়েছেন। তো আমরা হচ্ছে এটি একটু দেখার চেষ্টা করি যে এর মধ্যে গুরুত্বপূর্ণ যেটি সেটি হচ্ছে পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন শ্রেণীতে এই পদকটা পেয়েছে গাজীপুরের বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, যেটাকে আমরা বারি নামে চিনি। আমরা প্রায় সময় একটা কথা বলে থাকি যে আমরা যখন স্বাধীনতা লাভ করি তখন দেশের যে জনসংখ্যা ছিল সেই জনসংখ্যারও একটা একটা বড় অংশ তারা কিন্তু আসলে খাদ্যাভাবে ভুগত এবং আমরা দেখেছি যে ১৯৭৪ সালে কিন্তু একটা বিরাট দুর্ভিক্ষ বাংলাদেশে হয়েছিল, অর্থাৎ খাদ্যের অভাব ছিল। কিন্তু বর্তমানে ৫ দশক পরে এসে যখন আমরা এই স্বাধীনতার পরবর্তী সময়ের সাথে বর্তমান সময়কে আমরা তুলনা করি, আমরা দেখব যে বাংলাদেশ আসলে খাদ্যে অনেকটাই স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পেরেছে। এটার অন্যতম একটা গুরুত্বপূর্ণ জায়গা জুড়ে যাদের অবদান রয়েছে তারা হচ্ছে যে বাংলাদেশের কৃষি গবেষণা যে ইনস্টিটিউটগুলো রয়েছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, এই জায়গাগুলো তাদের অবদানের কারণে কিন্তু আমরা বিভিন্ন ধরনের নতুন জাত উদ্ভাবন করতে পেরেছি, কৃষিতে আমরা অনেক অগ্রগতি করতে পেরেছি এবং আমাদের খাদ্যের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু আমরা অনেক বেশি আগের থেকে ভালো অবস্থানে আছি। অর্থাৎ এই যে কৃষির সম্প্রসারণের জন্য এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট কাজ করে যাচ্ছে, এটার একটা স্বীকৃতি স্বরূপ তাদেরকে পরিবেশ পদকটি দেওয়া হয়েছে। এর বাইরে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে এই পদক পেয়েছে স্নোটেক্স আউটওয়্যার। আরও একটি প্রতিষ্ঠান রয়েছে ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ, WBB প্রতিষ্ঠান হিসেবে, তারাও হচ্ছে এই পদকটি পেয়েছে। তাহলে যে প্রতিষ্ঠানগুলো এই পদকগুলো পেয়েছে তাদের সম্পর্কে আমরা একটু জেনে রাখতে পারি এবং কে কোন কাজ করে, কোন জায়গায় আসলে অবদান রাখার জন্য তারা এই পদক পেয়েছেন সেটি আমরা দেখার চেষ্টা করতে পারি। আমরা একটু সামনের দিকে চলে যাই। ন্যাশনালে আমাদের খুবই গর্বের একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের যেই নারী ফুটবল দল তারা কিন্তু এখন যে এশিয়ান কাপ রয়েছে, AFC এশিয়ান উইমেন্স চ্যাম্পিয়নশিপ যেটি, এটির চূড়ান্ত স্তরে মানে চূড়ান্ত পর্বে খেলবে এবং বাংলাদেশ প্রথমবারের মতো বাংলাদেশ যে নারী দল রয়েছে তারা কিন্তু
এই পর্বে অংশগ্রহণ করতে যাচ্ছে, এটা কিন্তু আমাদের জন্য বিশাল এক অর্জন। বাংলাদেশের পুরুষ ফুটবল দল 1980 সালে একবার মাত্র এই যে এশিয়ান কাপে খেলতে পেরেছিল। বর্তমান সময়ে এসে আমাদের যে নারী ফুটবল দল তারা কিন্তু এখন হচ্ছে মানে এএফসি এশিয়ান কাপে তারা খেলবে। এখন এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখব যে সাম্প্রতিক সময়ে আমাদের যত বড় বড় অর্জন সেটা হয় আমাদের হচ্ছে অনূর্ধ্ব-19 যুব দলের হাত ধরে এসেছে, অথবা হচ্ছে আমাদের নারী এবং নারী অনূর্ধ্ব-19 যারা রয়েছে তাদের হাত ধরে এসেছে। বাংলাদেশের ক্রিকেটের বর্তমান যে অবস্থা সেটা আসলে খুব বেশি আশাব্যঞ্জক না। আমরা দেখতে পেয়েছি যে শ্রীলঙ্কার সাথেও বাংলাদেশ যে প্রথম ওডিআই এটা খুব বাজেভাবেই হেরেছে। তো এই সব জায়গাগুলোতে ফুটবলের কিন্তু একটা গণজোয়ার এখন দেখা যাচ্ছে। আমার পুরুষ ফুটবল দল, নারী ফুটবল দল তারা কিন্তু এখন বেটার করার চেষ্টা করছে, এবং ফুটবলের যারা সংগঠক পর্যায়ে রয়েছেন, বাফুফের তাবিত আউয়াল উনি এখন সভাপতি, এইটা কিন্তু এক ধরনের রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো সেই জায়গাটাতে আমরা একটু দেখব যে বাছাই পর্বে সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মায়ানমারকে 2-1 গোলে বাংলাদেশ হারিয়েছে, এবং 6 পয়েন্ট নিয়ে তারা অলরেডি হচ্ছে এই বাছাই পর্ব থেকে তারা যে মূল পর্বে খেলবে এটা নিশ্চিত করে ফেলেছে। ঋতুপর্ণা চাকমা খুব দারুণ একটা গোল করেছে। এবং মজার বিষয় হচ্ছে এই যে এএফসি কাপ, এটার 4টা দল থাকে, তারা হচ্ছে আগে থেকে হচ্ছে নির্ধারিত হয়, বাকি 8টা দলকে বাছাই পর্ব খেলে হচ্ছে মূল পর্বে খেলতে হয়। এবং বাংলাদেশের যে নারী ফুটবল দল তারা হচ্ছে প্রথম যারা এই 8টা দলের মধ্য থেকে নিজেদেরকে কোয়ালিফাই করে ফেলেছে মূল দলে খেলার জন্য, মূল পর্বে খেলার জন্য। অর্থাৎ এটা আমাদের জন্য খুবই বড় একটা নিউজ, এবং এখান থেকে আসলে প্রশ্ন হতে পারে যদি নিকট সময়ে কোনো পরীক্ষা টরীক্ষা থাকে আর কি। তো চূড়ান্ত পর্বে যে 12 দলের মধ্যে আগেই নিশ্চিত ছিল 4টি দলের জায়গা, যারা স্বাগতিক অস্ট্রেলিয়া তারা আগে থেকেই হচ্ছে যে যেহেতু নিজেদের ভেন্যু তারা হোস্ট করছে তারা খেলবে। এর পাশাপাশি মানে সর্বশেষ আসরের সেরা যে 3 দল জাপান, দক্ষিণ কোরিয়া এবং চায়না তারা খেলবে। এরপরে যে 8টা বাছাই পর্বের থেকে যাবে তার মধ্যে বাংলাদেশ হচ্ছে প্রথম দল যারা নিজেদের স্পটটা অলরেডি সিকিউর করে রেখেছে। তাই এই যে নারী ফুটবল দল তারা যে ভালো খেলছে, তারা যে আমাদের জন্য নতুন কিছু নিয়ে আসছে, এটি আমাদেরকে জানতে হবে, এবং আমরা একটু জানার চেষ্টা করব যে কারা সবচেয়ে বেশি এই জায়গায় পারফর্ম করছে। ঋতুপর্ণা চাকমা এবং আদার যারা আছেন তারা ভালো পারফর্ম করছে, এই জিনিসগুলো আমরা একটু দেখে রাখার চেষ্টা করতে পারি। সামনের দিকে যদি যাই আমরা দেখব যে 2000 এই যে 24-25 যে অর্থ বছর ছিল, এই অর্থ বছরে বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ রেমিটেন্স আসার যে রেকর্ড সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা দেখেছি যে গত বছরের যখন এই আন্দোলনটা চলছিল, জুলাই গণ অভ্যুত্থান যখন চলছিল, তখন কিন্তু এই যে প্রবাসী যারা রয়েছেন তারাও কিন্তু একটা রেজিস্ট্যান্স করেছেন, তারাও এক ধরনের সংগ্রাম করেছেন। কিভাবে তারা হচ্ছে রেমিটেন্স পাঠানো শেষের দিকে এসে বন্ধ করে দিয়েছিলেন, এবং এটার যে প্রভাব এটি কিন্তু একদম হাতে নাতে দেখা গেছে যে বাংলাদেশের অর্থনীতি যখন একটু ভঙ্গুর হয়ে যাচ্ছে তখন কিন্তু ওই যেই স্বৈরাচারী সরকার তাদেরকে কিন্তু পালাতে হয়েছে। বাংলাদেশ যেই 3টা আরের উপর দাঁড়িয়ে আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ আর কিন্তু হচ্ছে রেমিটেন্স। তো সেই রেমিটেন্সের জায়গাটাতে আমরা দেখলাম যে গত বছর বাংলাদেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ রেমিটেন্স এসেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক আমাদের জন্য, এবং এটা আমাদের মনে রাখা খুব জরুরি। আমরা দেখব যে দেশে $30.04 বিলিয়ন প্রবাসী আয় এসেছে। এটা কিন্তু বিশাল একটা অ্যামাউন্ট। $30.04 বিলিয়ন আমরা গত বছর পেয়েছি, এবং চলতি অর্থ বছরে এটা বেড়ে কত দাঁড়িয়েছে 26.5% বেড়ে গেছে। অর্থাৎ আগের যে অর্থ বছর ছিল তার তুলনায় 26.5 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ বৃদ্ধি পাওয়া, এটা কিন্তু খুব একটা চারটিখানি কথা নয়। এবং বর্তমান সময়ে আমরা যেটা দেখছি যে আমাদের একটা সময় আমরা বলছিলাম যে রিজার্ভ আসলে কত আছে, অনেকে রিজার্ভ বলছিলেন যে 15 বিলিয়নে চলে এসেছে, 20 বিলিয়নে চলে এসেছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার যে মজুদ বা রিজার্ভ এটি কিন্তু $31 বিলিয়ন ছাড়িয়ে গেছে। অর্থাৎ একটা দেশের অর্থনীতি কতটুকু শক্তিশালী হচ্ছে এটার অন্যতম একটা প্যারামিটার বা নিয়ামক হচ্ছে রিজার্ভে কতটুকু বৈদেশিক অর্থ বা ডলার রয়েছে। তো এটাই একমাত্র নিয়ামক নয়, এটা অনেকগুলো নিয়ামকের মধ্যে একটা। এই একটা পার্সপেক্টিভে বাংলাদেশ আস্তে আস্তে ভালো করছে যে আমাদের রিজার্ভ এখন বর্তমান সময়ে বাড়ছে, এবং এই যে রিজার্ভ বাড়ছে এর পিছনে সবচেয়ে বেশি গুরুত্ব কিন্তু রাখছে আমাদের এই যে বৈদেশিক যেই রেমিটেন্স, যারা হচ্ছে বাংলাদেশে থাকেন না, দেশের বাইরে থাকেন কিন্তু দেশের জন্য আর্ন করেন, দেশে টাকা পাঠান এবং বাংলাদেশের রিজার্ভকে শক্তিশালী করছেন, সেই প্রবাসীদের একটা বড়
অবদান কিন্তু এই জায়গাটাতে আছে এবং রেমিটেন্স বিষয়ক আলাপগুলো কিন্তু আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হয়ে যাবে। রেমিটেন্স কাকে বলে? বাংলাদেশে কোন অর্থবছরে মানে এই অর্থবছরে কতটুকু রেমিটেন্স আসছে? রেমিটেন্সের প্রভাব কি বাংলাদেশের অর্থনীতিতে? কত পার্সেন্ট হচ্ছে বাজেটে এটা গুরুত্ব রাখে? এই জিনিসগুলো আমরা কিন্তু আলোচনা করতে পারি বা জেনে রাখা আমাদের জন্য খুব প্রয়োজন। এরপরে আমরা একটু আন্তর্জাতিক বিষয়াবলীর দিকে যাওয়ার চেষ্টা করব। আন্তর্জাতিক বিষয়াবলীতে আমরা দেখেছি একটা দীর্ঘ সময় ধরে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে। সেটি এখন কিছুটা স্তিমিত হয়েছে। তারপরেও আমরা দেখব যে IAEA এর সাথে সম্পর্ক ছিন্ন করার একটা ঘোষণা দিয়েছে ইরান। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে IAEA টা কি? IAEA হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন, অর্থাৎ পৃথিবীর যে আণবিক এবং পারমাণবিক যেই বিষয়াদি এগুলো কিন্তু মূলত অস্ত্র এবং এই সংক্রান্ত যে বিষয়াদি এগুলো কিন্তু দেখে থাকে হচ্ছে IAEA। অর্থাৎ আপনি যদি IAEA এর মেম্বার হন, আপনি চাইলেই কিন্তু নিউক্লিয়ার ফ্যাসিলিটিস বিশেষ করে অস্ত্র তৈরি করার জন্য সেটি কিন্তু আসলে চাইলেই করতে পারবে না। তো ইরান এই সংস্থার একটি মেম্বার, কিন্তু বর্তমান সময়ে ইরানের উপর যেই হুমকিগুলো দেখা যাচ্ছে সেই হুমকির উপর ভিত্তি করে ইরানের যেই পার্লামেন্ট আছে সেই পার্লামেন্টে বলা হচ্ছে যে আমরা IAEA এর সাথে সম্পর্কটা ছেদ করব, কারণ ইরান ধারণা করছে যে তাদের প্রতি আসলে IAEA যে ধরনের আচরণ করছে এগুলো আসলে পক্ষপাতমূলক আচরণ। তারা একটা পশ্চিমা শক্তিদের পক্ষ হয়ে ইরানের উপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা থেকে শুরু করে সবকিছু দেওয়ার চেষ্টা করছে, ইরানকে তাদের ফ্যাসিলিটি বাড়াতে দিচ্ছে না। এর মধ্যে ইরানের যেই 3টি নিউক্লিয়ার প্লান্ট ছিল আমরা দেখেছি গত সপ্তাহে আলোচনা করেছি, সেখানে কিন্তু USA আসলে আক্রমণ করেছে। তো এই যে টানাপোড়ন, এই টানাপোড়নের মধ্য থেকে যে এই যে সহযোগিতামূলক একটা সম্পর্ক রয়েছে IAEA এবং ইরানের, এটি ছিন্ন করার যেই অনুমোদন সেটি কিন্তু দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। সেক্ষেত্রে আমরা একটু জেনে রাখতে পারি ইরানের যিনি প্রেসিডেন্ট তার নাম হচ্ছেন ডক্টর মাসুদ পেজেশকিয়ান। তো তিনি এই ধরনের কথা বলেছেন এবং IAEA এটার কিন্তু যেহেতু এটা আলোচনায় আসছে, এটার সদর দপ্তর কোথায়, এটা সদর দপ্তর হচ্ছে অস্ট্রিয়ার ভিয়েনাতে, সেই জিনিসগুলো আমরা একটু জেনে রাখা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবার IAEA এর পক্ষ থেকে কি বলা হচ্ছে? IAEA এর পক্ষ থেকে বলা হচ্ছে যে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ যে চুক্তি রয়েছে, যেটাকে আমরা নন প্রলিফিক ট্রিটি যেটাকে বলে থাকি, সেই NPT যে চুক্তি রয়েছে সেই চুক্তির যে বাধ্যবাধকতাগুলো রয়েছে এগুলো ইরান ভঙ্গ করছে, এই ধরনের কথা বলা হচ্ছে। তো এই চুক্তিটা আমরা একটু যদি পর্যবেক্ষণ করি, এটা 1968 সালে প্রথম স্বাক্ষর করা হয়, 1970 সাল থেকে এটা হচ্ছে কার্যকর করা হয় এবং এই চুক্তিতে বলা হয়েছে যে কোনো দেশ চাইলেই পারমাণবিক অস্ত্র মজুত করতে পারবে না, তাকে কিছু বাধ্যবাধকতা মেনে চলতে হবে। শুধু অস্ত্র না, পারমাণবিক যেই মজুদ মানে ইউরেনিয়াম যে মজুত করার বিষয় সেটিও অনেক গাইডলাইন মেনে আসলে মজুত করতে হবে, কোন ক্ষেত্রে ব্যবহার হবে সেগুলোর জন্য স্বীকৃতি নিতে হবে, ছাড়পত্র নিতে হবে, এই ধরনের অনেক কিছু আসলে অনেক গাইডলাইন আছে। IAEA দাবি করছে যে ইরান এই যে গাইডলাইনগুলো আছে, এই যে তার প্রতি কিছু রেসপন্সিবিলিটি আছে, বাধ্যবাধকতা আছে, এগুলোকে ভঙ্গ করার চেষ্টা করছে। অর্থাৎ এই যে দুইটা, একটা সংগঠন এবং একটা রাষ্ট্র, তাদের মধ্যকার যেই আপসেট আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের মধ্যকার যেই সংঘর্ষ, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে রাখতে পারি। এগুলো আমরা একটু জেনে রাখা খুব জরুরি, কারণ বর্তমান সময়ে মধ্যপ্রাচ্য এবং এই যে যুদ্ধ এবং অর্থনীতি কেন্দ্রিক যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু ওয়ার্ল্ড যেই গ্লোবাল বর্তমান যেই পার্সপেক্টিভ আছে সেই পার্সপেক্টিভগুলোতে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এগুলো না জানলে প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষা বা হচ্ছে বর্তমান সময়ে সাধারণ জ্ঞানের যেই গণ্ডি সেটি থেকে আসলে আমরা বেরিয়ে যাব। পরবর্তীতে আরেকটা গুরুত্বপূর্ণ যেই বিষয় আমাদের সামনে আসছে সেটি হচ্ছে যে থাইল্যান্ডের যিনি প্রধানমন্ত্রী, বলা হয়ে থাকে উনি থাইল্যান্ডের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতাংতন সিনাওয়াত্রা। তো এই যে পেতাংতন সিনাওয়াত্রা, উনি গত বছর ঠিক এই সময়টা বা এর একটু পরেই ক্ষমতায় এসেছিলেন। তখন আমরা বিভিন্ন ধরনের আলোচনা করছিলাম যে থাইল্যান্ডে তো আসলে প্রধানমন্ত্রীরা খুব বেশি দিন থাকতে পারেন না, উনি আসলে থাকতে পারবেন কিনা। দেখা গেল আসলে উনিও খুব বেশি সময়, 1 বছরও সম্ভবত টিকতে পারলেন না। মূলত সাবেক কম্বোডিয়ান নেতা হুন সেন, একজন কম্বোডিয়ান নেতা আছেন, ওনার সাথে তার একটা ফোন আলাপ ফাঁস হয়ে যায় এবং এটা নিয়েই থাইল্যান্ডে বিশাল আলাপ আলোচনা তৈরি হয়, সমালোচনার গ্রাউন্ড তৈরি হয় এবং ওই
যে ফোন আলাপ সেখানে ওই হুন সেনকে তিনি হচ্ছে আঙ্কেল বা চাচা বলে সম্বোধন করেছেন এবং একজন থাই সামরিক কর্মকর্তা অর্থাৎ থাই একজন আর্মিকে নিয়ে তিনি সমালোচনা করেছেন। এটা যখন পাবলিক স্ফিয়ারে চলে আসে তখন তার যে বিশ্বাসযোগ্যতা সেটি নিয়ে প্রশ্ন ওঠে এবং সাংবিধানিক আদালত 7-2 ভোটে তাকে বরখাস্তের সিদ্ধান্ত দিয়েছে। অর্থাৎ বর্তমানে এই পেতাংতন সিনাওয়াত্রা উনি কিন্তু আর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নেই। ওনার জায়গায় দেশটির যে উপপ্রধানমন্ত্রী ছিলেন সুরিয়া জুংরুং রুয়াংকিত, অনেক অদ্ভুত একটা নাম, সুরিয়া জুংরুং রুয়াংকিত, উনি হচ্ছেন এখন প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। কিন্তু যে পেতাংতন সিনাওয়াত্রা রয়েছে তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য 15 দিন সময় দেওয়া হচ্ছে। কিন্তু থাইল্যান্ডের ইতিহাস যেটা আমরা বুঝি সেটা হচ্ছে যে খুব বেশি আসলে এতে লাভ হবে না। আত্মপক্ষ উনি আসলে সমর্থন করেও তার যেই পদটি এটি আসলে সামলাতে পারবেন বলে মনে হয় না। অর্থাৎ থাইল্যান্ড তার নতুন একটি প্রধানমন্ত্রী মানে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী তো পেয়েছে, হয়তো তিনি স্থায়ী হয়ে যাবেন কিছুদিনের মধ্যে। সো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু আমাদের সাউথ এশিয়ার যে জায়গাগুলো এটি নিয়ে আলোচনায় এসেছে। এরপর খুবই গুরুত্বপূর্ণ একটি কথা আমরা দেখেছি যে গত বছরের শেষের দিকে সিরিয়ায় বাশার আল আসাদের যে সরকার সেটির পতন হয় এবং মানে যে সারা মানে আল সারা যিনি রয়েছেন, আল সারার নেতৃত্বে কিন্তু সিরিয়ায় এখন একটি অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে এবং এই সরকারের সাথে পশ্চিমাপন্থী যেই রাজনৈতিক দলগুলো আছে, যে রাজনৈতিক শক্তি আছে, তাদের সাথে কিন্তু খুব ভালো সম্পর্ক। আমরা দেখেছি যে ইরান যেই মিসাইলগুলো ইসরায়েলের দিকে ছুঁড়েছিল অনেকগুলোই কিন্তু সিরিয়ার আকাশে ইন্টারসেপ্ট করা হয়েছে। আবার হামলা করার ক্ষেত্রে কিন্তু সিরিয়ার আকাশ যখন হচ্ছে যে ইরানের উপর হামলা করা হচ্ছে তখন কিন্তু সিরিয়ার আকাশের এক্সেস পশ্চিমা শক্তিদেরকে দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে আল সারা যিনি রয়েছেন তার সাথে কিন্তু পশ্চিমা শক্তিগুলোর বেশ ভালো একটা সম্পর্ক রয়েছে এবং সেটারই প্রতিফলন কিন্তু এখন দেখা যাচ্ছে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা যেটি রয়েছিল, এতদিন ধরে সিরিয়ার উপর একটা নিষেধাজ্ঞা ছিল, সেই নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার জন্য নির্বাহী আদেশে ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সই করেছেন। একই সাথে আরেকটা বিষয় কিন্তু এখানে খুব পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে এসটিএস বা হায়াত আল তাহরির শামস, একটা সংগঠন যেখান থেকে এই আল সারা বা ওনার আগের নাম ছিল আল জোলানি উনি উঠে এসেছেন। সেই সংগঠনটি কিন্তু আমেরিকার রেড লিস্ট ছিল, মানে সন্ত্রাসী গোষ্ঠীদের মধ্যে রেড লিস্টেড ছিল, সেটিকেও এখন সেখান থেকে বাদ দেওয়ার একটা বিষয় কিন্তু আলোচিত হচ্ছে। অর্থাৎ আমেরিকার সাথে সিরিয়া একটা মানে খুব গুরুত্বপূর্ণ জিওগ্রাফিক্যাল শক্তি হিসেবে কিন্তু কানেক্টেড হচ্ছে আল সারা, এবং আমরা দেখছি ডোনাল্ড ট্রাম্পের মধ্যে একটা সম্পর্ক উন্নতিকরণের যে বিষয় সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা দেখেছিলাম যে একটা টাইমে যখন হচ্ছে বাশার আল আসাদ ছিল তখন কিন্তু সে অ্যান্টি আমেরিকা একটা পোল ছিল, সে আমেরিকার বিরুদ্ধে তার অবস্থান সবসময় ছিল। এখন কিন্তু সিরিয়া আস্তে আস্তে আমেরিকার পক্ষের দিকের একটা শক্তি হয়ে দাঁড়াচ্ছে। এরপর আমরা যেটা দেখব যে চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন তহবিল সম্মেলন হয়েছে, এখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা প্রথমে দেখব যে এটা কোথায় হয়েছে। স্পেনের সেভিয়া বলে একটা অঞ্চল আছে। সো যারা স্প্যানিশ ফুটবল আমরা ফলো করি আমরা দেখব যে সেভিয়ার কিন্তু একটা ক্লাবও রয়েছে। সো এই সেভিয়াতে চতুর্থ আন্তর্জাতিক উন্নয়ন তহবিল FFD4 এটা শুরু হয়েছে এবং এখানে আন্তোনিও গুতেরেস জাতিসংঘের মহাসচিব তিনি বেশ কিছু আলাপ করেছেন এবং তিনি বলার চেষ্টা করেছেন যে আমাদের কিছু এসডিজি গোল ছিল, 17টা এসডিজি গোল ছিল ইউএনের পক্ষ থেকে, যেগুলো 2030-এর মধ্যে আমরা অর্জন করার চেষ্টা করব ভেবেছিলাম। কিন্তু উনি বলছেন যে এখন পর্যন্ত এসডিজি যেই 2/3 লক্ষ্যমাত্রা অর্থাৎ 1/3 আমরা এগোতে পেরেছি, এটা 2/3 এখনো আমরা পিছিয়ে আছি। আর যেই কয় বছর আছে তাতে আসলে আমরা কতটুকু পারবো এটাও একটা প্রশ্নের বিষয়। এবং এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যেটা সবচেয়ে বড় অ্যাডভার্সিটি তৈরি করেছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসলেন, এসেই উনি ইউএসএআইডির যে কার্যক্রম এটি বন্ধ করে দিলেন। বাংলাদেশে 50 বছর ধরে ইউএসএআইডি কাজ করছিল এবং যখন ইউএসএআইডি কার্যক্রম বন্ধ করে দিল বিভিন্ন ফান্ড এখানে বন্ধ হয়ে গেল, 50,000-এরও বেশি মানুষ কিন্তু চাকরি হারিয়ে ফেলেছেন। সো এই যে ঘটনাগুলো এগুলো কিন্তু বৈশ্বিক যে অর্থনীতি রয়েছে, বৈশ্বিক যে কাঠামো রয়েছে সেটাতে একটা বড় প্রভাব ফেলেছে। এবং আন্তোনিও গুতেরেস এই কথাটাই বলেছেন যে আসলে ইউএসএআইডির যে বাজেট এটা ব্যাপকভাবে যেহেতু এটা বন্ধ করে দেওয়া হয়েছে, ব্যাপকভাবে আন্তর্জাতিক উন্নয়ন ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের যে ফান্ড এটা কাট করা হয়েছে। ফলে এই যে এসডিজি যে গোলগুলো রয়েছে এগুলো আসলে আমরা কতটুকু আসলে 2030-এর মধ্যে বাস্তবসম্মতভাবে
ফিল আপ করতে পারবো, এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আন্তোনিও গুতেরেস। এবং ইউএসএআইডি ছিল বিশ্বের সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী সংস্থা, এবং এটা একটা খুব সুন্দর ট্যাগলাইন ছিল, ফ্রম দ্য আমেরিকান পিপল। এবং এই যে আজকেই হচ্ছে যে 2 জুলাই, এই টাইমেই কিন্তু এটার কার্যক্রম বন্ধ করা হয়েছিল। সো এই যে একটা বড় ফান্ডিং প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে সমগ্র পৃথিবীতে এটার প্রভাব কি পড়ে, সেটা কিন্তু আমরা ইউএসএআইডির ফান্ড কাট হওয়ার মাধ্যমে আমরা দেখতে পেলাম। বাংলাদেশেও ডেভেলপমেন্টের সেক্টরের যে অবস্থা, সেটা কিন্তু বেশ শোচনীয় এখন, কারণ অল্টারনেটিভ কিছু আমরা এখানে তৈরি করিনি এত বছর ধরে। ফলে এটার যে প্রভাব, এটা সারা বিশ্বব্যাপী পড়ছে, এবং বাংলাদেশেও এটার প্রভাব দেখা যাচ্ছে। আজকে যে লাস্ট টপিক আমরা একটু দেখব যে চীন যুক্তরাষ্ট্র, আমরা জানি দুইটা বিপরীতমুখী অর্থনৈতিক শক্তি। যুক্তরাষ্ট্র চীনের উপর ট্যারিফ দিয়েছে, চীন উল্টা যুক্তরাষ্ট্রের উপর সেম পরিমাণ ট্যারিফ দিয়েছে, কিন্তু এইভাবে আসলে বিশ্ব অর্থনীতি চালানো খুব কঠিন। ফলে দেখা গেল যে জেনেভা কনভেনশন অনুযায়ী তারা 3 মাস বা 90 দিনের জন্য এইটা বন্ধ রেখেছিল। বর্তমানে সেটার কি পরিস্থিতি আমরা একটু দেখার চেষ্টা করি। মার্কিন যিনি বাণিজ্যমন্ত্রী রয়েছেন হাওয়ার্ড লুটকিন, উনি বলছেন যে জেনেভায় যুক্তরাষ্ট্র ও চীন একটি বাণিজ্য সংস্থা, মানে মে মাসে তারা হচ্ছে যে যুক্তরাষ্ট্র এবং চীন একটি বাণিজ্য সমঝোতা চূড়ান্ত তারা করেছে। এই চূড়ান্ত সমঝোতা অনুযায়ী তারা আসলে কি করবে, তারা যেটা করবে যে নিষেধাজ্ঞামূলক যেই ব্যবস্থা এতদিন ধরে তারা দুইটা পার্টি চালাচ্ছিল, সেখান থেকে এগুলোকে আবার তারা হচ্ছে পর্যালোচনা করবে এবং নিজেদের যে রপ্তানি বাজার, এটাকে নর্মাল করার একটা চেষ্টা করবে। অর্থাৎ তারা দুইজনেই নিজেদের যে গ্রাউন্ড ছিল সেটার থেকে একটা মিডল গ্রাউন্ডে এসে বিশ্ব অর্থনীতিকে একটা নর্মালসির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং নিজেদের মধ্যে যেই বাণিজ্য উত্তেজনা, সেটা আসলে ওই জেনেভা চুক্তির মাধ্যমে তারা হচ্ছে 90 দিনের জন্য স্থগিত করবে। এবং বর্তমানে যেই একটা বিশ্বব্যাপী অর্থনৈতিক যেই আমরা দেখতে পাচ্ছি যে টালমাটাল অবস্থা, সেটিকে তারা নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে। অর্থাৎ অর্থনৈতিক জায়গা থেকে চীন এবং যুক্তরাষ্ট্র তারা একটি মিডল গ্রাউন্ডে আসার চেষ্টা করছে। এবং এই চুক্তিটা যদি ঠিকমতো কাজ করে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের যেই নিষেধাজ্ঞামূলক যে ট্যারিফগুলো ছিল, সেগুলো আস্তে আস্তে উঠিয়ে ফেলা হবে। এই জিনিসটা আমরা দেখলাম। তো মূলত গত যেই সপ্তাহ ছিল, সেখানে যে আলোচিত বিষয়গুলো ছিল, সেগুলো আমরা এই আলোচনায় তুলে ধরার চেষ্টা করলাম, এবং আশা করি যে এই জিনিসগুলো আপনাদের সহায়তা করবে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখে আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।